রোহিঙ্গাদের ফেরাতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর জোরালো ভূমিকা দেয় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তৃণমূলের সেবা করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। ধর্ষণ রোধে জনসচেতনতা সৃষ্টির তাগিদ। নূর রাশেদ অবাঞ্ছিত ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি। নির্যাতিতার পাশে থাকার প্রতিশ্রুতি উপাচার্যের। টাঙ্গাইলে মাদ্রাসার শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়, 5 আসামির মৃত্যুদণ্ড। এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124। এছাড়াও সংবাদ আরো থাকছে। পাচার হওয়া অর্থ সম্পদের হিসাব চেয়ে বিভিন্ন দেশের দুদকের চিঠি, তথ্য মিলেছে 22 জনের। অর্থনৈতিক অগ্রগতি, ভূ রাজনৈতিক অবস্থান এবং সরকারের স্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে যৌথ সংবাদে তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কাজ করছে যুক্তরাষ্ট্র। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক। 2 ঘণ্টা স্থায়ী এই বৈঠকে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই অঞ্চলে অর্থনৈতিক বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। জানান, রোহিঙ্গা সমস্যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। তাদের প্রত্যাবর্ষণে বাংলাদেশের সাথে থাকবে যুক্তরাষ্ট্র। As much as possible to influence decisions inside Myanmar regarding the treatment and restoration of rights of these people. But I also want to emphasize that this requires a regional and a global response. All countries need to work together shoulder and shoulder. This is a global priority and one that every major country in the Indo-Pacific should be speaking with equal outspokenness. স্টিফেন বিগান জানান, করোনা মহামারী মোকাবেলায় সহজে প্রতিষেধক পেতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। Ultimately, with the hope of close coordination and cooperation on the distribution of vaccines once one is found to be safe and reliable. পররাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি বিষয়ে একমত 2 দেশ। তথ্য প্রযুক্তি, জ্বালানি, ব্লু ইকোনমি সহ নানা খাতে উন্নয়ন সহযোগী হতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। Bangladesh is gaining more attention and due to its economic growth and stability, and also because of our geopolitical location. And we are thankful that USA is giving us top importance. বঙ্গবন্ধুর পলাতক খনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনাধীন আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আইন পর্যালোচনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। খুনি তার দেশে আছে, USA should not be the home for the murderers. এটা নিয়ে আলাপ হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। গণভবনে সাক্ষাতের সময় কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বিগান। 2 দেশের আর্থসামাজিক অংশীদারিত্ব এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে করণীয় নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু তুলে ধরে বৈশ্বিক সমর্থন চান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, প্রেস সচিব, সামরিক সচিব সহ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করতে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনের স্মৃতিচারণ করে আক্ষেপ করেছেন, বিচারহীনতার সংস্কৃতির পুনরাবৃত্তি যেন না ঘটে। প্রশাসনের ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তরুণদের 2041-এর সৈনিক উপাধি দিয়ে উন্নত দেশ গড়ে তোলার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। ধর্ষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মিলন মেলা। 6 মাসের প্রশিক্ষণ শেষে দক্ষতার স্বীকৃতির সনদপত্র গ্রহণের পালা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 70তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রজাতন্ত্রের অধিকার নিশ্চিতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দেন কন্যা শেখ হাসিনা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই জনগণের সেবা করার নির্দেশ দেন। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সবথেকে বড় দায়িত্ব। 75 পরবর্তী ইনডেমনিটি অধ্যাদেশ জারি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসনে বিএনপির ভূমিকার আক্ষেপ করে শেখ হাসিনা বলেন, বিচারহীনতা সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না ঘটে। আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। আমার বাবা মা ভাই ব্যাধবধূ তাদেরকে যখন হত্যা করা হয়, খুনিদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। শুধু আমি কেন, 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছিল তাদের কারোই বিচার চাওয়ার অধিকার ছিল না। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে, আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে আইন সংশোধন করে, কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। তরুণ কারিগরদের সামনে শতবর্ষের স্বপ্ন তুলে ধরে তা বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আপনারাই হচ্ছেন এই নতুন প্রজন্ম, আপনারাই সৈনিক, আপনারাই এদেশকে সেইভাবে গড়ে তুলবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নূর আর রাশেদকে অবাঞ্ছিত ঘোষণার মধ্য দিয়ে ভাঙল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে গঠন করা হয়েছে পরিষদের নতুন আহ্বায়ক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নূরের বিরুদ্ধে মানুষের আবেগ পুঁজি করে ফায়দা লোটার সহ ধর্ষকের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ আনা হয়। দীপু শিকদারের রিপোর্ট। নূর সহ তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী এখনও বিচারের দাবিতে অবস্থান করছেন টিএসসিতে। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, জানান তার পরিচিত জনেরা। বিশৃঙ্খলা বা কিছুই করার জন্য বসে নেই, আমরা শুধু আমাদের ধর্ষকের শাস্তিটা চাই। এটা যেই হোক, যতক্ষণ পর্যন্ত ওর দাবি পূরণ না হবে ওইখানেই অবস্থান করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নূরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উপস্থাপন করা হয়। এর ভয়াবহতা এতটাই প্রকট হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলাকে রাজনীতিকীকরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমকে নোংরাভাবে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি তাদের আর্থিক অস্বচ্ছতা, নারী কেলেঙ্কারি, সংগঠনের অভ্যন্তরীণ স্বৈরাচারী সিদ্ধান্ত, নীতি নৈতিকতাহীন আচরণ, তৃণমূলকে অবমূল্যায়ন, ত্যাগী ও পুরাতন নেতাদের সাময়িক বহিষ্কার করা সহ নানাবিধ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। অভিযোগ আছে, নূর সিন্ডিকেটের অনৈতিক কোনো কাজে বাধা দিলে উল্টো তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোন ও SMS-এ হুমকি দেয়, ছড়ায় প্রোপাগান্ডা। মানুষের আবেগ, ইমেজকে পুঁজি করে মানুষের ইমোশনকে নিয়ে যেরকম নোংরা রাজনীতির প্ল্যাটফর্ম গড়ে উঠতে চাচ্ছে, এক্ষেত্রে আমাদের ত্যাগী এবং পুরাতন লোকগুলো আমাদের এই সংগঠন থেকে বেরিয়ে যাচ্ছে। এখনো নূর সংগঠনের অনেক নেতাকর্মীকে দিনরাত মানসিক নির্যাতন করছে বলেও অভিযোগ জানানো হয়। সংগঠনের নেতাকর্মীদের এক প্রকার মানসিকভাবে অত্যাচার করে যাচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ধর্ষণের শিকার শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এদিকে মামলার 2 আসামি গ্রেফতার হলেও ডাকসুর সাবেক ভিবি নুরুল হক নূর সহ আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ধর্ষক ও তার সহযোগীদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর টানা অবস্থান। কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়লেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বারবারই ফিরে এসেছেন রাজু ভাস্কর্যে। তার বন্ধুরা জানালেন, রাজধানীর লালবাগ, কোতোয়ালি ও সাইবার ট্রাইব্যুনালে 3টি মামলা হয়েছে।
আসামির সংখ্যা 6 জন। তবে 2 আসামি গ্রেপ্তার হলেও ডাকসুর সাবেক ভিপি নূর সহ অন্য 3 আসামি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। আমরা তো শুধু চাই যে আমাদের ন্যায্য দাবিটা পূরণ হোক, ধর্ষকের শাস্তিটা চাই, এটা যেই হোক। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসের অনুষ্ঠান শেষে উপাচার্য জানান, শিক্ষার্থীর পাশেই থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইনের যথাযথ প্রয়োগ এবং নিজস্ব গতিতে আইনকে চলতে দেওয়া, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আর মেয়েটি আমাদের মেয়ে, সুতরাং আমাদের নৈতিকভাবে সবভাবেই আমরা আমাদের মেয়েটির পাশে থাকি, সেটি আমাদের সকলেরই একটি বড় প্রত্যয়। ছাত্রলীগ নেতারাও শিক্ষার্থীর বিচারের দাবি নিয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন। নূর যে অবমাননা করেছে আমার বোনটিকে, যেভাবে কটূক্তি করেছে এবং খারাপ কথা বলেছে, এই জন্য তাকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিত। এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান জানিয়েছেন, মামলার নথি হাতে পেলেই তদন্ত শুরু করবেন তারা। আমরা ঠিক করেছি যদি মামলাটি আসে তো আমরা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে, এবং সেই কর্মকর্তা অবশ্যই মহিলা হবে। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় 2 জন আসামি উপস্থিত ছিলেন, বাকি 3 আসামি এখনো পলাতক। রায়ের সন্তোষ প্রকাশ করেছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী। আর এই রায়কে যুগান্তকারী বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। টাঙ্গাইলে 2012 সালে মাদ্রাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। 2 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। 5 জনকে ফাঁসির দণ্ড দেয়া হয়। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভিকটিমের স্বজন ও এলাকাবাসী। এই আদেশ সে আমরা খুবই খুশি হয়েছি। উপযোগী একটা রায় হয়েছে। সরকার যে একটা উদ্যোগ নিয়েছে খুব ভালো হয়েছে, যে ভবিষ্যতে যতগুলো ধর্ষণ মামলা হবে ততগুলো রায় যেন ঠিক এইভাবেই, যে প্রত্যেকটা আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 এর 3 ধারা এবং 30 ধারায় এই রায় দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক 5 জন আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন, মৃত্যুদণ্ডের আসামিকে স্টেট ডিফেন্স দেওয়ার সুযোগ দিতে হবে। পলাতক আছে 3 জন, কাজেই স্টেট ডিফেন্সের সুযোগ না দেওয়ায় আসামিপক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। 2012 সালে ধর্ষণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী ভুয়াপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এর 3 বছর পর চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম চরভাদ্রাসন থানায় এ মামলা করেন। এদিকে নিক্সনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিকরা। মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ। ফরিদপুর প্রতিনিধি জাহিদ জীবনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজরিন। যদি আমি আমার নেতা কর্মী নিয়ে 3 থানা নিয়ে নামি, তাহলে আপনি কিন্তু 1 মিনিট দম নেওয়ার জায়গা পাবেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত 10 অক্টোবর। ওই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি ও নির্বাচন কর্মকর্তাদের গালাগাল করেন নিক্সন চৌধুরী। এ নিয়ে উত্তপ্ত হয় রাজনৈতিক অঙ্গন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগে। অশোভন আচরণের বিষয়ে প্রতিকার চেয়ে চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশনে। এরপর নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বুধবার মামলা নির্দেশনা সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়। বৃহস্পতিবার মামলা করা হয় চরভদ্রাসন থানায়। মামলাটি নথিভুক্ত করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম। উনি এজাহার দিয়েছেন, আমরা এখন আইন অনুযায়ী আমাদের মামলা রেকর্ড করব। এমপি মহোদয়ের বিরুদ্ধে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতে আমি একটা এজাহার দাখিল করেছি ইলেকশন কমিশনের আদেশ। এদিকে নিক্সনের অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ। জনগণ আইন হাতে তুলে নেবে, ওকে যে কোনো সময় সমুচিত শিক্ষা দেওয়া হবে। আইন অনুযায়ী নির্বাচন আচরণবিধি ভঙ্গের শাস্তি সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
বিদেশে পাচার হওয়া অর্থ সম্পদের হিসেব চেয়ে বিভিন্ন দেশে পাঠানোর অনুরোধের মধ্যে 22 জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সচিব জানিয়েছেন, অবৈধ সম্পদের তথ্য জানতে বিভিন্ন দেশে 50টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট MLAR পাঠানো হয়েছিল। আবার কয়েকটি দেশ থেকে চাওয়া 7টি MLAR এর সবকটিরই জবাব পাঠিয়েছে দুদক। বিস্তারিত দীপু সারোয়ারের আরেকটি রিপোর্টে। নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার স্ত্রী সাইমা আফরোজের নামে মালয়েশিয়ায় ফ্ল্যাট ও কমার্শিয়াল প্লটের তথ্য এসেছে দুদকের কাছে। গত বছরের 18 সেপ্টেম্বর শুদ্ধি অভিযান শুরু হলে বাবু ও তার স্ত্রীর বিদেশে সম্পদ থাকার বিষয়টি আলোচনায় উঠে আসে। হুন্ডির মাধ্যমে 227 কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন সম্রাট। র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার পর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টাকা পাচারের পাশাপাশি সম্রাটের সম্পদ গড়ার তথ্যও পায় দুদক। বিদেশে টাকা পাচার ও সম্পদ গড়ার অভিযোগ আছে ক্যাসিনো কাণ্ডে আলোচিত হুইপ শামসুল হক চৌধুরীর নামে। ক্লাবের কক্ষ ক্যাসিনোর জন্য ভাড়া দিয়ে 41 কোটি টাকা কামিয়েছেন মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। সেই টাকা পাচার হয়েছে অস্ট্রেলিয়ায়। লোকমান দুদকের মামলার আসামি। অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানও কম যান না। র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার পর থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সেলিম প্রধানের সম্পদের খোঁজ করে দুদক। এরই মধ্যে তথ্য এসেছে দুদকের হাতে। দুদক বলছে, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ 50 জনের অবৈধ সম্পদের তথ্য জানতে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছিল। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট MLAR বিদেশের বিভিন্ন সংস্থাকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে কোনো অর্থ পাচার হয়ে থাকে, সেই অর্থ দেশে ফেরত আনার জন্য এই MLAR পাঠানো হয়ে থাকে। আমরা 50টা দেশের মতো পাঠিয়েছি এবং আমরা 22টা দেশ থেকে ইতিমধ্যে জবাব পেয়েছি। আর বিদেশিরাও আমাদের কাছে MLAR পাঠায়। আর 60টি দেশ থেকে আমরা MLAR পেয়েছি। যে সমস্ত দেশের তথ্য দেওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছিলাম সেগুলো হলো ইউনাইটেড কিংডম, কানাডা, ইতালি এবং সেন্ট লুসিয়া। দুর্নীতির অনুসন্ধান চলমান প্রক্রিয়া বলেও জানান সচিব। MLAR প্রয়োজন, এটা তো একটা চলমান প্রক্রিয়া। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির সকল রাজনৈতিক কৌশল জনগণের কাছে ভোঁতা হয়ে গেছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, উপনির্বাচনের আগে থেকেই ভরাডুবির আশঙ্কায় অন্ধকারের ঢিল ছুটছে বিএনপি। বিএনপি উপনির্বাচনের আগে থেকে ভরাডুবির আশঙ্কা করছে। জনগণের কাছে তারা কি বলে ভোট চাইবে তাদের ঝোলা ইতিবাচক কিছু নেই। তাই বরাবরের মতো মিথ্যা অভিযোগে তীর ছুটতে শুরু করেছে। ভোটের আগে অভিযোগ, ভোটের দিন সরে দাঁড়ানো, পরে নির্বাচন কমিশনকে ব্যর্থ বলা বিএনপির পুরনো এ কৌশল এখন এটা ভোঁতা হয়ে গেছে। দেশ ও দেশের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ধানমন্ডিতে আমরা কজন মুজিব সেনার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, অতীতের মতো গবেষণা, শিল্প সাহিত্য চর্চার মধ্য দিয়ে কাজ করতে হবে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। 33 বছর ধরে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে স্বাধীনতার সপক্ষে কাজ করে যাওয়ায় সংগঠনটির প্রশংসা করেন বিপ্লব বড়ুয়া। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে আমাদের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিশেষ মহল, চিহ্নিত মহলে কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশের বাইরে থেকেও করে যাচ্ছে, বাংলাদেশ থেকেও করে যাচ্ছে। সঠিক ইতিহাস, সত্য কথা বলার মধ্য দিয়ে আমরা কজন মুজিব সেনায় কাজটি করতে পারি। ইউটিউব চ্যানেল ও IPTV সংবাদ পরিবেশন করতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আইপি চ্যানেল শুধু বিনোদন বা অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে পারবে। যেসব ইউটিউব চ্যানেল অনলাইন কার্যক্রম চালাচ্ছে তাদের নিবন্ধন নেওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। অনলাইন পত্রিকার নিবন্ধন শুরু হয়েছে, বেশ কয়েকটি অনলাইন পত্রিকার নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে এবং এটি চলমান থাকবে বলেও জানান হাসান মাহমুদ। অনলাইন কাউকে প্রকাশ করতে হলে তাদেরকে অনুমতি দিতে হবে। আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এন্টারটেনমেন্ট প্লাস রিপোর্টিং সহ অন্যান্য কিছু করতে পারবে, বাট নিয়মিত সংবাদ পরিবেশন সেটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সেটি ইউটিউব চ্যানেল বা IPTVর ক্ষেত্রে সেটি করা যাবে। এই সম্প্রচার আইনের আলোকে টেলিভিশন বা রেডিও সহ এমনকি অনলাইন সহ সমস্ত এই মাধ্যমের সাংবাদিকদের বেতন ভাতাদি আইনি কাঠামোর মধ্যে আসবে। সাতক্ষীরার কলারোয়ায় চিলেকোঠা দিয়ে ঘরে ঢুকে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ছোট ভাই জানিয়েছেন, কিছু লোকের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তাদের। তবে হত্যার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন নত্তা জামান। সাতক্ষীরার কলারোয়ায় বীভৎস হত্যাকাণ্ডের শিকার হলেন মাছ ব্যবসায়ী শাহিনুর ও তার পরিবার। ভোরে পাশের ঘর থেকে গোংরানির শব্দ পেয়ে এগিয়ে যান নিহত গৃহকর্তা শাহিনুরের ছোট ভাই রায়হানুল। দেখেন বাইরে থেকে ঘর আটকানো, দরজা খুলে দেখেন বীভৎস দৃশ্য। নিহতরা হলেন খলসি গ্রামের হ্যাচারি মালিক শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম ও মেয়ে তাসনিম। বাড়িতে মা ও ছোট ভাইয়ের পরিবারে 4 জন সহ থাকতেন 6 জন। মা আত্মীয়ের বাড়িতে ছিলেন। কিছু লোকের সাথে জমি নিয়ে বিরোধ থাকলেও কারা এই ঘটনা ঘটাতে পারে তা নিশ্চিত করতে পারেনি ছোট ভাই রায়হানুল। জমি করি আমার ভাইকে একা কেসে ফাঁসাই দেয়। লাইট বই দেখা যাচ্ছে শুধু পা পড়ে রয়েছে, কিছু পা পড়ে রয়েছে কিছুটাই। তখন হাওয়া করে গ্রামের লোক সবটাই মিশে হয়েছে, তখন বের করেছে আমাদের গ্রামের লোক সব দৌড়ে গিয়েছে। 5-6 মাসের বাচ্চাটা আছে, 2 বাচ্চাটা মারেনি আর 4 জনের মেরে দিয়েছে। গৃহকর্তা শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলেকোঠার দরজা খোলা ছিল। পুলিশের ধারণা চিলেকোঠা দিয়ে ঘরে ঢুকে এদের হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে আছে সেটাকে সংরক্ষণ করছি এবং তথ্যপত্র সংগ্রহ করতেছি। বিষয়টি পরবর্তী তদন্ত সাপেক্ষে সবাইকে জানানো হবে। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও শাস্তির আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে রায়হান আহমেদ হত্যা মামলার তদন্ত করছে PBI। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য তার লাশ কবর থেকে তোলা হয়েছে। আর যার বিরুদ্ধে হত্যার অভিযোগ, সেই পুলিশের SI আকবর হোসেন যাতে পালাতে না পারে সেজন্য ইমিগ্রেশন বিভাগে চিঠি দেওয়া হয়েছে। আহমদ বাবুর রিপোর্ট। সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ SI আকবর হোসেনের বিরুদ্ধে হেফাজতে নিয়ে যুবক রায়হান আহমেদকে হত্যার অভিযোগ। পরিবার বলছে, বাড়ি থেকে ধরে এনে 10,000 টাকা ঘুষ চেয়েছিল আকবর। রোববার রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার ফাঁড়ির পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করে। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা মেলে। পরে মামলাটির তদন্তভার যায় PBIর উপর। PBI সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান বনোজ কুমার মজুমদার বলেন, তদন্তের স্বার্থে বরখাস্ত SI আকবরকে তাদের দরকার। তদন্ত শুরু করেছি আমরা। গতকালকে আমাদের প্রাথমিক তদন্তে মনে হয়েছে যে আকবরকে আমাদের দরকার। তো এই কারণে আমরা সমস্ত ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি যে সে কোনো পাসপোর্ট নিয়ে যাতে না যেতে পারে। PBI প্রধান জানান, অপকর্ম করে যারা বাহিনীর সুনাম নষ্ট করছে তারা পার পাবে না। আমাদের মূল কাজটি হলো আকবরকে আমাদের ধরতে হবে। আমরা টিম রেডি করেছি, আমরা বিভিন্ন খোঁজ খবর নিচ্ছি। এদিকে রায়হান আহমেদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতাল হলো। এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীর কারণে আলুর দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হলে চাল আমদানি করা হবে বলেও জানান তিনি। 1 কেজি আলুতে 20 টাকা লাভ করা কি সহজ কথা? এত কেন তারা প্রফিট করে? চাহিদা বেশি আছে, বেশি থাকে, সেই সুযোগ তারা নিচ্ছে। আমরা ইতিমধ্যেই 100 কোটি টাকা চেয়েছি যাতে করে বিনামূল্যে আমরা চাষিদেরকে হাইব্রিডের বীজ দিতে পারি।
সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রণযোগ্য বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্প, সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ও জাল কাগজ তৈরির আধুনিক মেশিন সহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। নারায়ণগঞ্জের একটি প্রিন্টিং প্রেস থেকে রাজু আহমেদ অমিত নামের এই প্রতারককে গ্রেপ্তার করা হয়। জাল স্ট্যাম্প সহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা। এছাড়া বিভিন্ন প্রতিনিধিদের কাছে আরও 5 থেকে 7 কোটি টাকার মূল্যমানের জাল লাইসেন্স স্ট্যাম্প রয়েছে বলে ধারণা সিআইডির। প্রতারক চক্রে আরও 4 সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেফতার সহ বিপণনের জন্য ছড়িয়ে যাওয়া জাল কাগজ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেছে র্যাব। র্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে 360টি সাদা ছড়ি বিতরণ করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বঙ্গবন্ধু সারা জীবন সুবিধাবঞ্চিত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবনের একটা বড় সময় তিনি কারাগারে কাটিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান র্যাব প্রধান। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ কার্যালয়ের দলিল সম্পাদন হয়েছে। ইআরএফ এর নিজস্ব কার্যালয়ের দলিল নিবন্ধন করা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলিলের স্বাক্ষর করেন ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও ডেভেলপার কোম্পানি আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম বরকতুল্লাহ। ইআরএফ এর সাবেক সভাপতি শামসুল হক জাহিদ, মনোয়ার হোসেন, জাকারিয়া কাজল সহ সাবেক বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বহুজাতিক বৈশ্বিক স্মার্টফোন নির্মাতা ভিভো দেশের বাজারে এনেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন V20। উদ্ভাবনী প্রযুক্তি সংযোজনে এগিয়ে থাকা স্মার্টফোন কোম্পানি রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আগে থেকে বুক করা গ্রাহকদের হাতে ফোন সেট তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বিস্তারিত মিনালা দিবা রিপোর্টে। ভিভো V20 বাজারে ছাড়তেই এমন জমকালো আয়োজন। ফোনটিতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে আই অটোফোকাস প্রযুক্তি। প্রচলিত স্মার্টফোনের ক্যামেরায় 35 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়। ভিভো কর্মকর্তারা বলেন, কাঙ্ক্ষিত অবজেক্ট যত দূরেই থাকুক না কেন, ভিভো V20-র আই অটোফোকাস প্রযুক্তি তা স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করতে সক্ষম। এমন প্রযুক্তি পেয়ে খুশি গ্রাহকরা। ফ্রন্ট ক্যামেরাটা 44 মেগাপিক্সেলের, তো এই কারণেও ভালো লাগলো আর কি বিষয়টা, এবং ওদের র্যাম-রমটা অনেক বেশি। মার্কেটে যতটুকু ঘুরে দেখলাম অন্যান্য ব্র্যান্ড দেয় নাই, শুধু এই ব্র্যান্ডটাই দিচ্ছে, সো ভালো লাগছে এটা। সাথে হচ্ছে কালারটা আমার অনেক ভালো লাগছে, সত্যি কথা বলতে যেটা 2টা কালারই বেশ ভালো ছিল। আমার এই কালারটা স্পেসিফিক ভালো লাগছে কারণ হচ্ছে ব্ল্যাকটা পছন্দ করি, এই জন্য আসলে কেনা। সব থেকে ভালো লেগেছে এটা সামনের 44 মেগাপিক্সেলের যে আই ট্র্যাকিং অটোফোকাস ক্যামেরাটা, এটা আমার খুব ভালো লেগেছে। কর্মকর্তারা জানান, ভিভো V20-তে পাওয়া যাবে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে। থাকছে সর্বাধুনিক সব ফিচার। আউটলুকের মধ্যে কালার থাকবে, একটি হচ্ছে সানসেট মেলোডি, এছাড়া হচ্ছে মিডনাইট জ্যাজ। আর এই ফোনটাতে যেটা দেওয়া আছে সব থেকে স্লিকেস্ট ডিজাইন 7.38 মিলিমিটার, এবং বাংলাদেশ বাজারে পাইনিয়ার ফ্রন্ট ক্যামেরা 44 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ারে আছে 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং সুপার ম্যাক্রো ইউজ করা আছে। এছাড়াও 2 মেগাপিক্সেলের বুকে ক্যামেরা ইউজ করা আছে। আমাদের V20 ফ্ল্যাগশিপ মডেলটা আমরা আজকে থেকে সেল স্টার্ট করেছি এবং আমরা ইতিমধ্যে মোটামুটি কাস্টমারের অবস্থান থেকে ব্যাপক সাড়া পেয়েছি, এবং একমাত্র আমি আশা করতেছি যে আমাদের V20 ফোনটা এমন একটা ফ্ল্যাগশিপ ফোন যেটা আপনার কাস্টমার অ্যাকচুয়ালি অন্যরকম একটা ফিল পাচ্ছে এটাতে। আর বিশেষ করে এখানে ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং সহ এভরিথিং একটা ফোনের মাধ্যমে যে সব কিছু সম্ভব, সেটা আমাদের V20টাকে সেটা প্রমাণ করেছে। ভিভো V20-র দুর্দান্ত পারফরম্যান্স ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করেন ভিভো কর্মকর্তারা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের নতুন 5টি শাখা উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোটে শাখাগুলো উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা, মোহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ওমর ফারুক খান সহ প্রধান নির্বাহী, জোন ও শাখা প্রধান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মোশাররফ হোসাইন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের ফেরাতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর জোরালো ভূমিকা চায় যুক্তরাষ্ট্র, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তৃণমূলের সেবা করতে নবীন কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর, ধর্ষণ রোধে জনসচেতনতা সৃষ্টির তাগিদ। নূর রাশেদ অবাঞ্ছিত ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নির্যাতিতার পাশে থাকার প্রতিশ্রুতি উপাচার্যের। টাঙ্গাইলে মাদ্রাসার শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়, 5 আসামির মৃত্যুদণ্ড। এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21 পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।